আজমিরা তালুকদারের কথা শুনে আমজাদ তালুকদার সকলের দিকে তাকায়। আসলেই আজ মনে হচ্ছে তালুকদার পরিবার পরিপূর্ণ। আমজাদ তালুকদার এই দৃশ্য দেখে তার মুখেও হাসি ফুটে ওঠে। তিনি আজমিরা তালুকদারের মুখপানে তাকিয়ে আজ বুঝতে পারছেন এতদিন নিজের পরিবার থেকে দূরে থেকে কত বড় ভুল করেছেন। সারা জীবন টাকার পিছনে ছুটতে ছুটতে তিনি ভুলেই গিয়েছিলেন যে তারও একটা সাজানো পরিবার আছে, তার একটা আলাদা জগৎ আছে। আজমির আর আদ্রিয়ানকে দেখে যখন দেখেন প্রিয়দর্শিনী ও নৌসিনদের প্রতি তার ভালোবাসা, তখন আমজাদ তালুকদারের বড় আফসোস হয়। তিনিও তো আজমিরাকে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু হঠাৎ টাকার পিছনে ছুটতে গিয়ে সে তার স্ত্রীকে সময় দিতে পারেননি। তার উপর কখনো আজমিরা তালুকদারের কোনো অভিযোগও ছিল না। আমজাদ তালুকদার মনে মনে ঠিক করে নিয়েছেন বাকিটা জীবন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন নিজের স্ত্রীকে তাদের সাথে, নিজের স্ত্রী সন্তানদের সাথে হেসে খেলে পার করবেন। সকলের খাওয়া দাওয়া শেষ হলে সকলেই একসাথে বসে বেশ কিছু সময় আড্ডা দিতে থাকে। সকলেই আজ মন খুলে গল্প করে। আজমিরও আজ বুঝতে পারে টাকা পয়সার বাহিরেও তার একটা জীবন আছে। তার আজকে অনুভব হচ্ছে আজমিরের মন আজ পুরোপুরি ফুরফুরে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। সকলেই আজ বেশ আনন্দ করে। প্রিয়দর্শিনীরও আজকের দিনটা বড্ড ভালো গিয়েছে। সে আজকের দিনের জন্য বড্ড খুশি। সে ঠিক করে নিয়েছে বাসায় ফিরে আজমিরকে একটা ধন্যবাদ জানাবে। সকলেই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামে। আসার সময় তারা দুটো গাড়ি আনলেও আজমির যাওয়ার জন্য নিজেদের জন্য আরেকটা গাড়ি আনায়। নৌসিন আর আদ্রিয়ান আলাদা গাড়িতে বসে, আজমির আর প্রিয়দর্শিনী আলাদা গাড়িতে। আরেকটা গাড়িতে আমজাদ তালুকদার, আজমিরা তালুকদার, মেহেরুন আর টিনা বসে আছে। মালিহা বেগম গাড়িতে উঠছে না দেখে টিনা বলে ওঠে, কি হলো মাম্মি, উঠছো না কেন? টিনার কথায় মালিহা বেগম বলে ওঠে, বেবি তোমরা চলে যাও, আমার একটা কাজ আছে। আমি আমার গাড়ি আসতে বলেছি, এক্ষুনি চলে আসবে। আমি কাজটা শেষ করেই ফিরবো। মালিহা বেগমের কথায় টিনা বলে ওঠে, তাহলে আমিও তোমার সাথে আসছি। টিনার কথা শুনে মালিহা বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, না না বেবি, তোমার আসার দরকার নেই। আমার কাজটা করতে অনেক সময় লেগে যাবে, রাত 12টা থেকে 1টা বেজে যেতে পারে। তাই তুমি চলে যাও, তুমি টেনশন করো না, আমি চলে আসবো। মালিহা বেগমের কথায় টিনা বলে ওঠে, শিওর? হ্যাঁ শিওর বেবি, আমি চলে আসবো, তুমি যাও। মালিয়া বেগমের কথা শুনে টিনা আর কথা না বাড়িয়ে গাড়িতে বসে পড়ে। এর মধ্যে মালিয়া বেগমের গাড়িও চলে আসে। সকলের গাড়ি স্টার্ট দেয়। আজ আজমির নিজে ড্রাইভ করছে, তার পাশে প্রিয়দর্শিনী বসে আছে। আজমিরের কাঁধে মাথা রেখে গাড়ির সামনের গ্লাসটার দিকে তাকিয়ে পুরো ব্যস্ত শহরটাকে দেখছে। আজমির এক হাত দিয়ে প্রিয়দর্শিনীকে আগলে রেখেছে, ও অন্য হাত দিয়ে ড্রাইভ করছে। বেশ অনেকটা সময় কেটে যায়। সন্ধে হয়ে গেছে, চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসেছে। এখনও বাসায় পৌঁছাতে 1-2 ঘন্টা লাগতে পারে। আজমির ড্রাইভ করছে। হঠাৎ প্রিয়দর্শিনী বলে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামান। আজমির তড়িঘড়ি করে গাড়ি থামিয়ে বলে ওঠে, কি হয়েছে প্রিয়দর্শিনী, কিছু কি হয়েছে? আজমিরের কথা শুনে প্রিয়দর্শিনী হাতের ইশারায় বলে ওঠে, দেখুন ওইখানে হাওয়াই মিঠাই রোডের ওই পাশে বানাচ্ছে, আমি খাবো। প্রিয়দর্শিনীর কথা শুনে আজমির বলে ওঠে, এসব বাহিরের জিনিস খেতে হবে না, এসব আনহেলদি, আমি তোমাকে পরে এনে দেবো। আজমিরের কথা শুনে প্রিয়দর্শিনী কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, না আমি এটাই খাবো, আর এক্ষুনি খাবো। এটা খেলে কিচ্ছু হবে না, আমাকে এক্ষুনি এনে দিতে হবে, মানে হবে। আজমির কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, বললাম তো অন্য কোথাও থেকে আমি সবচেয়ে ভালোটা তোমার জন্য এনে দেবো। দেখেছো কিভাবে এসব বানায়, এসব খেতে হবে না। প্রিয়দর্শিনী আজমিরের কথায় রাগে মুখ ফুলিয়ে বসে থাকে। আজমির তাই দেখে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে। আজমির শেষমেশ প্রিয়দর্শিনীর জেদের কাছে হার মেনে যাওয়ায় হাওয়াই মিঠাই আনতে চায়। আজমিরকে যেতে দেখে প্রিয়দর্শিনী খুশিতে গদগদ হয়ে পড়ে। মালিহা বেগমের গাড়ি এসে থামে। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। আজমিরকে যেতে দেখে তার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। আজমির বেশ অনেকক্ষণ ধরে আসছে না দেখে প্রিয়দর্শিনী বিরক্ত হয়ে পড়ে। গাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই সে গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। এ পাশ থেকে দেখা যাচ্ছে আজমিরকে হাওয়াই মিঠাইয়ের এখানে দাঁড়িয়ে আছে মানুষের ভিড়ে।
আশমিরকে টাকা দিয়ে বানাতে বলে। প্রিয়দর্শিনী দূর থেকে আশমিরের অবস্থা দেখে হালকা হাসে। প্রিয়দর্শিনীর হঠাৎ চোখ যায় একটা ছোট্ট বাচ্চার দিকে। রাস্তায় কিছুটা মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখান দিয়ে রিক্সা, অটো এসব যাচ্ছে। প্রিয়দর্শিনী এগিয়ে বাচ্চাটার কাছে যেতেই তার বাবা মা এসে নিয়ে চলে যায়। প্রিয়দর্শিনী তাদেরকে দেখে হালকা হাসে। প্রিয়দর্শিনী রাস্তার কিছুটা মাঝখানেই চলে আসে, তার সেদিকে খেয়ালই নেই। সে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর, তার বাবার কোলে মাথা রেখে তার দিকে তাকিয়ে আছে। মালিয়া বেগম কাউকে ফোন করে, তারপরে বলে ওঠে, শেষ করে দে, এই মেয়েটাকে একেবারে শেষ করে দে। মালিয়া বেগমের কথা শুনে ওপাশ থেকে লোকটা কি বলল শুনতে পাওয়া যায়নি। মালিয়া বেগমের কথা শেষ হলে ফোনটা কেটে সামনের দিকে তাকায়। আশমির বেশ অনেকগুলো হাওয়াই মিঠাই নিয়ে নেয় প্রিয়দর্শিনীর জন্য। তারপরে সেখান থেকে হাঁটা দেয় গাড়ির কাছে আসার জন্য। রোডের ওপাশে প্রিয়দর্শিনীকে দেখতে পেয়ে আশমির মুচকি হাসে। প্রিয়দর্শিনী আশমিরকে দেখে হাত উঠিয়ে ইশারা করে। আশমির হাওয়াই মিঠাই নিয়ে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে হাসতে থাকে। ওপারের রোড পেরিয়ে এপারে আসতেই হঠাৎ করে একটা গাড়ি এসে প্রিয়দর্শিনীকে মেরে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে প্রিয়দর্শিনী মাটিতে লুটিয়ে পড়ে। আশমিরের হাত থেকে হাওয়াই মিঠাইগুলো পড়ে যায়। আশমির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই সেখানে লোকজন ঘিরে ধরে। মালিয়া বেগম এটা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। সে ড্রাইভারকে ইশারা করে বলে ওঠে গাড়ি স্টার্ট দিতে। ড্রাইভারের কথা মতো গাড়ি চালানো শুরু করে দেয়। আশমির দৌড়ে আসে প্রিয়দর্শিনীর কাছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে প্রিয়দর্শিনী। আশমির ধূপ করে বসে পড়ে প্রিয়দর্শিনীর মাথার কাছে। প্রিয়দর্শিনীর মাথাটা তার কোলের উপরে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, প্রিয়দর্শিনী, এই প্রিয়দর্শিনী, কি হলো? তুমি চোখ খুলছো না কেন? এই প্রিয়দর্শিনী বলেই আশমির ডাক থাকে, কিন্তু প্রিয়দর্শিনী চোখ খুলছে না। পাশ থেকে একজন মহিলা বলে ওঠে। প্রিয়দর্শিনীর কথা শুনে আশমিরের হুঁশ ফিরে। সে আর 1 মিনিটও লেট না করে সাথে সাথে প্রিয়দর্শিনীকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। নিজেও উঠে পড়ে। পাগলের মতো ড্রাইভ করতে থাকে। চোখ দিয়ে তার অঝরে পানি পড়তে থাকে। আশমিরের চোখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। আশমির এক হাত দিয়ে ড্রাইভ করছে, আর এক হাত দিয়ে চোখের পানি মোছে। আরেকবার প্রিয়দর্শিনীর রক্তাক্ত মুখপানে তাকাচ্ছে। গাড়ি এসে থামে হসপিটালের সামনে। আশমির দৌড়ি ঘড়ি করে নেমে প্রিয়দর্শিনীকে কোলে তুলে নিয়ে দৌড়ে হসপিটালের ভেতরে ঢোকে। চিৎকার করতে করতে বলে ওঠে, ডক্টর, ডক্টর, ডক্টর বলে চিৎকার করতে থাকে। আশমিরের চিৎকার শুনে ডাক্তার, নার্স বেরিয়ে আসে। আশমির ডাক্তারকে দেখে বলে ওঠে, ডক্টর, ডক্টর, আমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও চোখ খুলছে না কেন? প্লিজ আমার ওয়াইফকে ভালো করে দিন। ডক্টর আশমিরকে দেখেই চিনতে পারে। তিনি আশমিরকে বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। বলেই নার্সকে ইশারা করে প্রিয়দর্শিনীকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য। প্রিয়দর্শিনীকে নিয়ে যাওয়ার সময় আশমিরের হাতে থাকা হাতটা আস্তে আস্তে ছেড়ে দেয়। প্রিয়দর্শিনীকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আশমির ধপ করে চেয়ারে বসে পড়ে। আশমিরের চোখ যায় তার হাতের দিকে। প্রিয়দর্শিনীর রক্ত লেগে আছে তার হাতে, শরীরে তার সাদা রঙের শার্টটা প্রিয়দর্শিনীর রক্তে ভিজে গেছে। প্রিয়দর্শিনীর রক্ত দেখে আশমিরের শরীর কেঁপে ওঠে। এই প্রথমবার কারো রক্ত ছুঁয়ে তার এত কষ্ট হচ্ছে। কত কত মানুষকে সে নিজের হাতে মেরেছে, কত কত রক্ত তার গায়ে লেগেছে, কিন্তু আজ কেন তার এত কষ্ট হচ্ছে? আশমির প্রিয়দর্শিনীর রক্তের দিকে এক পলক তাকিয়ে আছে। হঠাৎ আশমিরের ফোনটা বেজে ওঠে। আশমির ফোনটা হাতে নিয়ে দেখে প্রকাশ ফোন করেছে। আশমির দেখে প্রকাশের ফোন ধরতে তার শরীর কাঁপছে। সে প্রকাশকে কি জবাব দেবে? কিভাবে বলবে যে তার প্রিয়কে আগলে রাখতে পারেনি? কি বলবে? তারই চোখের সামনে কেউ তার প্রিয়কে মেরে দিয়ে চলে গেছে। আশমিরের ভাবনার মাঝেই প্রকাশের ফোন কেটে যায়। ফের আবার ফোন আসে। পরপর বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আবার ফোন দেয় প্রকাশ। আশমির কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রকাশ বলে ওঠে, কি রে শালা, ফোন ধরছিস না কেন? আমার বোনের সাথে এত কিসের প্রেম তোর শুনি যে ফোনটি তুলতে পারছিস না? প্রকাশের কথায় আশমির কিচ্ছু বলে না। সে চুপ করে বসে আছে। তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। প্রকাশ আশমিরকে চুপ থাকতে দেখে আবারও বলে ওঠে, কি রে শালা, চুপ কেন? কথা বলছিস না কেন? আশমির এবারও চুপ। প্রকাশ এবার একটু সিরিয়াস হয় আশমিরের চুপ থাকা দেখে।
প্রকাশ যখনই আশমিরকে শালা বলে তখনই আশমির রিজেক্ট করত, কিন্তু আজ তা করছে না দেখে প্রকাশ বলে ওঠে। কিরে কিছু বলছিস না? কিছু কি হয়েছে? প্রকাশের কথায় আশমির এবারও চুপ। প্রকাশ পরপর বেশ কয়েকবার জিজ্ঞেস করে, কিন্তু প্রতিবারের মতো আশমির কোনো কথাই বলে না। হঠাৎ প্রকাশের মাথায় প্রিয়দর্শিনীর কথা আসে। প্রকাশ তড়িঘড়ি করে বলে ওঠে, আশমির, প্রিয় কই? প্রিয়কে দে। প্রকাশের মুখে প্রিয়দর্শিনীর কথা শুনে আশমিরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। প্রকাশ আশমিরকে চুপ থাকতে দেখে বলে ওঠে, কি হলো? প্রিয়কে দে। আমার প্রিয় কই আশমির? আশমির এবারও চুপ। প্রকাশ এবার রেগে বলে ওঠে, কি হলো? কি কথা বলছিস না কেন তুই? আমার প্রিয় কই? আমার প্রিয়কে দে। আমার প্রিয়র কিচ্ছু হয়নি তো? প্রকাশের কথা শুনে আশমির এবার কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। প্রিয়দর্শিনী? বলেই থেমে যায় আশমির। প্রকাশ আশমিরকে থামতে দেখে হন্তদন্ত হয়ে বলে ওঠে, হ্যাঁ প্রিয়। প্রিয় কি কি হয়েছে বল? আশমির কান্না জড়িত কণ্ঠে কাঁপা কাঁপা কথায় বলে ওঠে। প্রিয়দর্শিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আশমিরের মুখে প্রিয়দর্শিনীর অ্যাক্সিডেন্টের কথা শুনে প্রকাশ থমকে যায়। তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। প্রকাশ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ক কি 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 বলবি? আমার প্রিয়? আমার প্রিয় কই অশ্মির? হসপিটাল, ওটিতে আছে। আশমির হসপিটালের ঠিকানা দিতেই প্রকাশ আর এক মুহূর্তও অপেক্ষা করে না, দৌড়ে বেরিয়ে পড়ে। আশমির ফোন কেটে মাথা নিচু করে বসে থাকে। কয়েকদিন পর আশমিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার হাতের উপরে। আশমির হাতের দিকে তাকিয়ে আছে। আজ তার চোখ দিয়ে পানি পড়ছে। এই প্রথমবার আশমির হাত দিয়ে পানি স্পর্শ করে। আশমির কাঁপা কাঁপা পায়ে কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। আশমিরের চোখ যায় প্রিয়দর্শিনীর দিকে। বেডে শুয়ে আছে, হাতে তার স্যালাইনের ক্যানোলা, মুখে অক্সিজেন মাস্ক। পুরো মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। উস্কো খুস্কো চুল, কপালে ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ। প্রিয়দর্শিনীকে এই অবস্থায় দেখে আশমিরের কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আশমির কাঁপা কাঁপা পায়ে বেডের সামনে এসে টুলটা টেনে বসে পড়ে। প্রিয়দর্শিনী ক্যানোলা লাগানো হাতটা খুব সাবধানে নিজের হাতের উপরে রেখে আলতো করে চুমু খায়। চোখ দিয়ে তার এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে প্রিয়দর্শিনীর হাতের উপরে। আশমির প্রিয়দর্শিনীর মুখ পানে তাকিয়ে বলে ওঠে, এ তোমায় কোন অবস্থায় দেখছি প্রিয়দর্শিনী? তুমি তো আমার সেই প্রিয়দর্শিনী না। আমি যে আমার আগের প্রিয়দর্শিনীকে চাই। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে, আমার চোখের সামনে তোমার এই অবস্থা হয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। তুমি সব সময় বলতে না, আমি তোমার পাশে থাকলে নাকি তোমার কিচ্ছু হবে না। আজ দেখো, আমি তোমার সামনে থেকেও তোমাকে আগলে রাখতে পারিনি। আজ তোমাকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখে আমার হাত পা কাঁপছিল। বুকের ভেতর এমন মনে হচ্ছিল যেন কেউ আমার বুকে বারংবার ছুরির আঘাত করছে। বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা হচ্ছিল আমার। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল এই বুঝে আমি তোমাকে হারিয়ে ফেললাম। তুমি না থাকলে যে আমি মরেই যাব। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তুমি যে আমার প্রাণ প্রিয়দর্শিনী। এই প্রিয়দর্শিনী, কথা বলছো না কেন? তুমি দেখো, তোমার তালুকদার সাহেব তোমায় ডাকছে। তুমি তোমার তালুকদার সাহেবের সাথে কথা বলবে না? এই প্রিয়দর্শিনী, কথা বলো না, একটা বার কথা বলো। আমি যে আর পারছি না তোমার সাথে কথা না বলে থাকতে। প্লিজ লক্ষ্মীটি, একটা বার চোখ খোলো। প্লিজ আমার সাথে কথা বলো। তোমার তালুকদার সাহেব তোমায় ডাকছে। আশমির কথাগুলো বলেই প্রিয়দর্শিনীর হাতটা ঠোঁটের সাথে চেপে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। কেবিনের দরজার সামনে থাই গ্লাস দিয়ে টিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে। টিনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, ঠোঁটে আর তার বুক ফাটা হাসি। যতই হোক, সে আশমিরকে সত্যি সত্যি ভালোবেসেছিল। ছোট থেকে আশমিরের বউ হওয়ার স্বপ্ন দেখত সে, কিন্তু আজ তার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। টিনা প্রিয়দর্শিনীর মুখপানে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, তুমি বড্ড ভাগ্যবতী প্রিয়দর্শিনী, বড্ড ভাগ্যবতী। তুমি আশমিরকে পেয়েছো। যে আশমিরকে আমি সারা জীবন চেয়ে এসেছি, সে আমায় কখনো চায়নি। দেখো, আজ তোমার জন্য এই পাথর মানুষটা কিভাবে কাঁদছে। তোমায় বড্ড ভালোবাসে হয়তো। তোমার ভাগ্য দেখে না আমার বড্ড হিংসে হয় প্রিয়দর্শিনী, বড্ড হিংসে হয়। তোমার জায়গায় আমি কেন হলাম না প্রিয়দর্শিনী? বলতে পারো, কাউকে ভালোবাসাটা কি অন্যায়? আমি তো সত্যি সত্যি আশমিরকে ভালোবাসতাম। আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। তাহলে আমি কেন তাকে পেলাম না প্রিয়দর্শিনী? কেন পেলাম না?
বলেই টিনা ফুপিয়ে কান্না করে ওঠে। পেছন থেকে মেহেরুন টিনার কাঁধে হাত রাখে। টিনার চোখের পানি মুছে পিছন দিকে তাকিয়ে দেখে মেহেরুন। মেহেরুন টিনার দিকে তাকিয়ে মুচকি হেসে টিনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, তুমি কাঁদছো কেন টিনা আপু? তোমায় তো কান্না মানায় না। মেহেরুনের কথা শেষ হতেই টিনা মেহেরুনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। মেহেরুন টিনার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, কেঁদো না টিনা আপু, কেঁদো না। টিনা কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, কাউকে ভালোবাসাটা কি অন্যায় মেহেরুন? আমি তো সত্যি সত্যি তোমার দা ভাইকে ভালোবাসতাম, তাহলে মানুষটা কেন আমার হলো না বলতে পারো? টিনার কথায় মেহেরুন বলে ওঠে, কাউকে ভালোবাসাটা অন্যায় নয় টিনা আপু, তবে ভুল মানুষকে ভালোবাসাটা অন্যায়। দা ভাই কোনোদিনই তোমার ছিল না, আর না কোনোদিন হবে। আমিও কাউকে ভালোবাসি আর বুঝি ভালোবাসাটা। তোমায় জায়গা থাকলে হয়তো আমারও তোমারই মতো কষ্ট হতো। এভাবে নিজের জীবনটা নষ্ট করো না আপু। দা ভাই তোমাকে কখনোই ভালোবাসেনি। সেই ছোট্টবেলা থেকে দা ভাইয়ের হৃদয় জুড়ে ছিল তার পুতুল, যে এখন তার ওয়াইফ প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী ছাড়া আশমিরের কোনো অস্তিত্ব নেই। বলেই মেহেরুন থামে। টিনা মেহেরুনকে ছেড়ে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি ঠিকই বলেছ মেহেরুন, আশমির আমার কোনো দিনই ছিল না। আমি এতদিন মরিচিকার পেছন পেছন ছুটেছি, দিনরাত বেহায়ার মতো তার পেছন পেছন ঘুরেছি। তার হাজারো মার বকা খেয়েও বেহায়ার মতো তার কাছে বারবার ফিরে গেছি, কিন্তু সে কখনোই আমায় ভালোবাসেনি। তার হৃদয় জুড়ে শুধু তার প্রিয়দর্শিনীর বসবাস, যেখানে আমার কোনো অস্তিত্ব নেই। আমি বুঝতে পেরে গেছি, তাই আমি আর মরিচিকার পেছন পেছন ছুটব না। আমি এই সপ্তাহের মধ্যে ব্যাক করব, পিছনে ফেলে যাব আমার না পাওয়া ভালোবাসাকে। এই শহরে আর কোনোদিন ফিরবো না, আমার ভাগ্য আমায় না ফেরানো অবধি। ভালো থাকুক তারা, এই প্রার্থনাই করি। শেষ কথাটা আশমির আর প্রিয়দর্শিনীর দিকে তাকিয়েই বলল টিনা। টিনা আর সেখানে দাঁড়ায় না, ছুটে চলে যায়। মেহেরুন টিনার যাওয়ার পানে তাকিয়ে আছে। আজ প্রথমবার মেহেরুনের টিনার জন্য কষ্ট হচ্ছে। মেহেরুনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। পিছন থেকে মেহেরুনের কাঁধে হাত পড়তেই মেহেরুন ফিরিয়ে তাকিয়ে দেখে প্রকাশ। প্রকাশ মেহেরুনের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কাঁদছো? প্রকাশের কথায় মেহেরুন বলে ওঠে, টিনা আপুর জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে প্রকাশ। আমি কখনো টিনা আপুকে দেখতে পারতাম না। আমার বরাবরই টিনা আপুকে দেখলে রাগ হতো। তার একটাই কারণ ছিল দা ভাইয়ের পেছনে পড়ে থাকাটা। আমি সবসময় ভাবতাম এটা টিনা আপুর হয়তো আমাদের টাকার জন্য দা ভাইয়ের পেছনে পড়ে আছে, কিন্তু আমি ভুল ছিলাম। আজ টিনা আপুর চোখে আমি দা ভাইয়ের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। টিনা আপু সত্যি সত্যি দা ভাইকে ভালোবাসতো, কিন্তু সে যে মরিচিকার পেছনে পড়ে আছে, তাকে যে সেই মরিচিকা কখনোই ভালোবাসেনি। বলেই মেহেরুন থামে। প্রকাশ মেহেরুনকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেঁদো না, দেখো টিনা নিজেকে ঠিক সামলে নেবে। আর তাছাড়া আমাদের হাতেও কিছু নেই, আমরা চাইলেও কিছু করতে পারবো না। আশমির কোনো দিন তা হতে দেবে না। আশমিরের কাছে তার পুতুলই সব। তার পুতুলকে তার কাছ থেকে আলাদা করলে যে আশমির বাঁচবে না, তাই টিনাকেই ওদের জীবন থেকে চলে যেতে হবে। প্রকাশের কথায় মেহেরুন বলে ওঠে, তুমি ঠিকই বলেছ। প্রকাশ মেহেরুনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। প্রকাশ এক দৃষ্টিতে প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থাকে। মেহেরুন প্রকাশের পাশেই দাঁড়ানো। মেহেরুনের হঠাৎ চোখ যায় প্রিয়দর্শিনীর হাতের দিকে। প্রিয়দর্শিনীর আঙুল নড়ে ওঠে। মেহেরুন চমকে উঠে। মেহেরুন ভালো করে তাকায় প্রিয়দর্শিনীর হাতের সাথে 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 পায়ের আঙুলগুলো নড়ে ওঠে। মেহেরুন প্রিয়দর্শিনীর মুখের পানে তাকাতেই দেখতে পায় চোখ কিছুটা নড়ছে। মেহেরুন তা দেখে প্রকাশের কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, এই দেখো ভাবির হাত পা চোখ নড়ছে, ভাবির সেন্স ফিরেছে। মেহেরুনের কথায় তড়ি ঘড়ি করে তাকায় প্রকাশ। দেখতে পায় প্রিয়দর্শিনীর চোখের পাতা নড়ছে। প্রকাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। প্রকাশ বলে ওঠে, প্রিয়, এই প্রিয়, চোখ খুল, দেখি যে আমি তোর ধাবাই। এই প্রিয়। বলেই প্রকাশ ডাকতে থাকে।
প্রকাশের গলার আওয়াজ শুনে প্রিয়দর্শিনী পিটপিট করে চোখ খুলে তাকায়। প্রকাশ মেহেরুন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। প্রিয়দর্শিনী চোখ খুলে প্রকাশ আর মেহেরুনকে দেখে ব্যথিত কণ্ঠে আস্তে আস্তে বলে ওঠে, দা ভাই। প্রিয়দর্শিনীর মুখে দাভাই কথাটা শুনে প্রকাশের প্রাণটা যেন জুড়িয়ে যায়। প্রকাশ প্রিয়দর্শিনীর কাছে গিয়ে বলে ওঠে, হ্যাঁ বল, এই তো আমি, বল কি বলবি। প্রকাশের কথায় প্রিয়দর্শিনী বলে ওঠে, আমি কোথায় দা ভাই? প্রিয়দর্শিনীর কথা শুনে প্রকাশ বলে ওঠে, এটা হাসপাতাল বোন, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর তোকে এখানে আনা হয়েছে। প্রকাশের মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে সেদিনের ঘটনা তার মনে পড়ে যায় সবটা। প্রিয়দর্শিনীর মাথায় আশমিরের কথা আসতেই প্রিয়দর্শিনী বলে ওঠে, দা ভাই, আশমির কোথায়? আমার আশমির ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো দা ভাই? প্রিয়দর্শিনীর কথা শুনে প্রকাশ হালকা মুচকি হেসে বলে, না বোন, তোর আসমে ঠিক আছে। প্রকাশের মুখে আশমির ঠিক আছে কথাটা শুনে প্রিয়দর্শিনী কিছুটা শান্ত হয়ে বলে, আমাকে আশমির কাছে নিয়ে চলো দা ভাই। আমি আমার আশমির কাছে যেতে চাই। তোর আশমির এখনই চলে আসবে বোন। আশমির পাশের কেবিনে ফ্রেশ হতে গিয়েছিল, এই তো এলো। বল। প্রকাশের কথায় প্রিয়দর্শিনী চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। প্রিয়দর্শিনী প্রকাশকে বলে ওঠে, আমায় একটু উঠিয়ে বসাবে দা ভাই? আমার শুয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, আমায় একটু তুলে বসিয়ে দাও না প্লিজ। প্রিয়দর্শিনীর কথা প্রকাশ প্রিয়দর্শিনীকে খুব সাবধানে উঠে বসায়। মেহেরুন বালিশটা প্রিয়দর্শিনীর পিছন দিকে খুব সুন্দর করে বসিয়ে দেয়। প্রকাশ খুব সাবধানে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। মালিহা বেগম ঘরের মধ্যে পায়চারি করছে, একবার এদিকে যাচ্ছে তো আরেকবার ওদিকে যাচ্ছে। মালিহা বেগম হাঁটা থামিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কি মেয়ে রে বাবা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখনও বেঁচে আছে। 3 দিন ধরে কতবার চেষ্টা করলাম একটিবার কেবিনে যাওয়ার, কিন্তু এই আশমিন আমাকে যেতেই দিল না। ওকে শেষ করে ফেলবো সেটাও পারছি না। এখন যদি জোর করে ঢুকতে যাই তাহলে আবার বিপদ, আমাকে সন্দেহ করবে। আর এই আশমিন যে ছেলে, যদি একবার জানতে পারে যে আমিই করেছি তাহলে আমাকে মেরে ফেলবে। এই আশমিনকে বিশ্বাস নেই, একে কাউকে মারতে 2 বার ভাববে না, ওর কাউকে মারতে হাত কাঁপে না। কি করব আমি? আশমির খোঁজ লাগালে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে যদি আমাকে খুঁজে বের করে তাহলে না, আমার আর এখানে থাকাটা ঠিক হবে না। এই আশমিন জানতে পারলে আমি আর বাঁচব না। এই সপ্তাহের মধ্যেই বেবিকে সাথে নিয়ে আমাকে চলে যেতে হবে, না হলে আর জান নিয়ে ফিরতে পারবো না। শেষ কথাটা বললেই মালিয়া বেগম ভয়ে ঘাবড়াতে শুরু করে। আশমির তোড়ে ঘড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথাটা অনেক ধরেছে বিধায় একেবারে শাওয়ার নিয়ে বের হয়েছে। আশমির ওয়াশরুম থেকে বের হয়েই কেবিনের দিকে হাঁটা ধরে। প্রিয়দর্শিনী হেলান দিয়ে বসে আছে। মেহরুন আর প্রকাশ মাঝে মাঝে 2-1 কথা বলে তাকে হাসাচ্ছে। ইতিমধ্যে প্রকাশ সকলকে ফোন করে বলে দিয়েছে তারা সকলেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আশমির কেবিনের দরজা খুলতেই চোখে পড়ে বিছানায় বসা প্রিয়দর্শিনীর উপরে। প্রিয়দর্শিনী বসেই ছিল, দরজার আওয়াজ পেতেই তাকায় সেদিকে। দরজার সামনে আশমিরকে দেখে তার ব্যর্থার্ত মুখ এক চিলতে হাসি ফুটে ওঠে। আশমির ছলছল চোখে দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়দর্শিনীর দিকে। আশমির যেন বিশ্বাসই করতে পারছে না তার প্রিয়দর্শিনী তার চোখের সামনে সুস্থ হয়ে বসে আছে, তার চোখে চোখ রেখেছে। আশমির এলোমেলো পায়ে প্রিয়দর্শিনীর দিকে এগোতে থাকে। প্রিয়দর্শিনীর বেডে কিছুটা সামনে এসে আশমির থেমে যায়। আশমিরকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়দর্শিনী বলে ওঠে, দাঁড়িয়ে আছেন কেন তালুকদার সাহেব? আমার কাছে আসবেন না আপনি? প্রিয়দর্শিনীর কথা শেষ হতেই আশমির ঠোঁট কামড়ে কান্না করে ওঠে। প্রিয়দর্শিনী হাঁ করে তাকিয়ে আছে। আশমির ঝড়ের গতিতে এসে শক্ত করে জড়িয়ে ধরে, সারা মুখে চুমু খেতে থাকে। আশমির প্রিয়দর্শিনীর কপালে কপাল ঠেকিয়ে শব্দ করে কান্না করে ওঠে। প্রিয়দর্শিনীর চোখ দিয়েও পানি পড়ছে। কিছু সময়ে এর জন্য সেদিন মনে হয়েছিল আর বুঝি তার তালুকদার সাহেবের সাথে দেখা হবে না, এই বুঝি তার শেষ দেখা। আশমির কোনো কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। প্রিয়দর্শিনী অবাক হয়ে শুধু চেয়ে আছে আশমিরের দিকে, আর ভাবছে মানুষটা তাকে কতটা ভালোবাসে। কিভাবে বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে,
প্রকাশ আর মেহেরুন তাকিয়ে আছে। মেহেরুন অবাক হয়ে তাকিয়ে আছে আশমিরের দিকে। কি অদ্ভুত, যে মানুষটার মন এত কঠিন সে এইভাবে বাচ্চাদের মতো কাঁদছে। প্রিয়দর্শিনী আশমিরের মাথাটা তার বুকের মাঝে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আপনি এভাবে কাঁদছেন কেন তালুকদার সাহেব? আপনি এভাবে কান্না করলে কিন্তু আমি আবার চলে যাব বলে দিলাম। প্রিয়দর্শিনীর শেষ কথা শুনে আশমির প্রিয়দর্শিনীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, না না, তুমি কোথাও যেও না প্রিয়দর্শিনী, আমায় ছেড়ে তুমি চলে গেলে আমি যে বাঁচবো না, মরেই যাব। আশমিরের মুখে মরার কথা শুনে প্রিয়দর্শিনী ধমক দিয়ে বলে ওঠে, একদম মরার কথা বলবেন না আপনি। আপনি মরে গেলে আমার কি হবে শুনি? আর কোনো দিন যাতে এসব কথা আপনার মুখে না শুনি বলে দিলাম। আশমির প্রিয়দর্শিনীর কথা শুনে হালকা হাসে। প্রিয়দর্শিনী আশমিরকে বলে ওঠে, দেখি এবার বাচ্চাদের মতো কান্না করা বন্ধ করুন। এত বড় হয়েছেন অথচ দেখুন কিভাবে বাচ্চাদের মতো করে কেঁদে যাচ্ছেন। সবাই কি ভাববে পরে, তো আপনাকে নিয়ে মজা করবে। আশমির প্রিয়দর্শিনীর বুক থেকে মাথা তুলে বলে ওঠে, যে যা ভাবার ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না প্রিয়দর্শিনী। আমার কাছে সবার আগে তুমি, তারপর অন্য কিছু। আশমিরের কথায় প্রিয়দর্শিনী হালকা হেসে বলে ওঠে, বুঝতে পেরেছি। এবার আমাকে এখান থেকে নেয়ার ব্যবস্থা করুন। এখানে থাকতে একটু ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে আমার। আমাকে বাড়ি নিয়ে চলুন প্লিজ। প্রিয়দর্শিনীর কথা শেষ হতেই পাশ থেকে প্রকাশ বলে ওঠে, হ্যাঁ বনু, আমি ডাক্তারের সাথে কথা বলছি, দেখি তো কি আজই ভিতরে বাসে নিয়ে যাব। প্রকাশের কথায় প্রিয়দর্শিনী খুশিতে গদগদ হয়ে মিনিট পাঁচেক পর বাড়ির সবাই এসে পড়ে। তালুকদার বাড়ির লোক, প্রিয়দর্শিনীর পরিবার, নৌসিনের পরিবার সকলেই এসে পড়ে। পৃথা বেগম আর আশমিরা বেগম প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রেবেকা বেগমও কম যান না, তিনিও প্রিয়দর্শিনীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্রিয়দর্শিনী অনেক কষ্টে তাদের থামায়। প্রকাশ আর আদ্রিয়ান কথাবার্তা বলে প্রিয়দর্শিনীকে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করে। প্রিয়দর্শিনীকে নিয়ে সকলেই রওনা হয় তালুকদার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসেই প্রিয়দর্শিনীকে রুমে শিফট করা হয়। আশমির নিজে সবটা করে সকলেই প্রিয়দর্শিনীকে একবার একবার করে দেখে চলে যায়। টিনা এসেও প্রিয়দর্শিনীর সাথে দেখা করে যায়। মালিয়া বেগম এসব দেখে রাগে ফুঁসতে থাকে। প্রিয়দর্শিনীকে দেখলেই তার রাগ উঠছে। এইসব সহ্য করতে না পেরে রুমে চলে যায় সে। আশমির প্রিয়দর্শিনীকে শুয়ে দিয়েই বলে ওঠে, প্রিয়দর্শিনী তুমি একটু রেস্ট নাও, আমি একটু আসছি। আশমিরের কথা শুনে প্রিয়দর্শিনী বলে ওঠে, কোথায় যাবেন আপনি এখন? প্রিয়দর্শিনীর কথা শুনে আশমির হালকা মুচকি হেসে বলে ওঠে, এই তো শোনা, একটা কাজ আছে, এটা করে চলে আসবো। আশমিরের কথা শুনে প্রিয়দর্শিনী বলে ওঠে, আচ্ছা তাড়াতাড়ি আসবেন। আশমির প্রিয়দর্শিনীর কথা শুনে মুচকি হেসে কপালে চুমু খেয়ে আচ্ছা বলে। প্রিয়দর্শিনীর শরীরে চাদরটা ভালো করে টেনে দিয়ে বেরিয়ে পড়ে। আশমির রুম থেকে বের হয়েই নিচে নেমে নিজের গাড়িতে উঠে বসে। গাড়িতে আগে থেকেই প্রকাশ বসা ছিল। আশমিকে দেখে প্রকাশ বলে ওঠে, বনু কই? প্রকাশের কথা শুনে আশমির বলে ওঠে, ঘুমোচ্ছে। ও আচ্ছা। প্রকাশ একটু থেমে আবারও বলে ওঠে, কোথায় যাচ্ছি আমরা? প্রকাশের কথা শুনে আশমির কিছু সময় চুপ করে থেকে বলে ওঠে, আমার গোডাউনে। প্রকাশ কিছুটা অবাক হয়ে বলে, তোর গুডাউন মানে? আর ওখানে বা যাচ্ছি কেন? আশমির প্রকাশের দিকে তাকিয়েই বলে ওঠে, প্রিয়দর্শিনীর অ্যাক্সিডেন্ট যে করেছে তাকে পেয়ে গেছে। আশমিরের কথা শুনে প্রকাশ সঙ্গে সঙ্গে বলে ওঠে, হোয়াট? অ্যাক্সিডেন্ট করেছে মানে? প্রিয়কে কে মারতে চাইবে? জানি না, তবে গোডাউনে গেলেই বুঝতে পারবো। প্রকাশ আর কথা বলে না। তার রাগে শরীর রিড়ি করছে, কপালের রগ ফুলে গেছে। তার প্রাণভরমাকে মারার চেষ্টা করেছে। প্রকাশের রাগে মাথা ফেটে যাচ্ছে। গাড়ি গোডাউনের সামনে এসে থামে। গাড়ি থামতেই আশমির প্রকাশ দুজনেই নেমে পড়ে। আশমিরের পিছন পিছন প্রকাশ হাঁটা শুরু করে। গোডাউনের ভিতরে ঢুকতেই দেখা মেলে অন্ধকারের। পুরো রুম অন্ধকার। আশমির আর প্রকাশ আসতেই লাইট জ্বালিয়ে দেওয়া হয়। প্রকাশের চোখে পড়ে সামনে থাকা একটি ছেলের উপরে, যাকে মেরে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মুখে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আশমির পকেট থেকে একটা সিগারেট বার করে তা জ্বালিয়ে নিকোটিনের ধোঁয়া নিতে থাকে। আশমির একজন গার্ডকে ইশারা করে বলে মুখের কাপড়টা সরিয়ে ফেলতে। গার্ডটি তাই করে। ছেলেটির মুখ থেকে কাপড় সরাতেই
ছেলেটি চোখ মুখ খিচে ফেলে। হঠাৎ এমন আলো চোখে পড়ায়। একজন গার্ড এসে দুটো চেয়ার দিয়ে যায়। আশমির চেয়ারটি টেনে ছেলেটির সামনে বসে, আর একটিতে প্রকাশ বসে পড়ে। প্রকাশ চুপচাপ দেখছে। ছেলেটি চোখ খুলতেই আশমিরকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। ছেলেটি আশমিরকে খুব ভালো করেই চেনে। আশমির ছেলেটিকে কাঁপতে দেখে শয়তানি এক হাসি দেয়। আশমির সিগারেটে ফুঁক দিয়ে ধোঁয়া ছেড়ে বলে ওঠে, তোকে এখানে কেন আনা হয়েছে তুই কি জানিস? ছেলেটি আশমিরের কণ্ঠ শুনে আরও কাঁপতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। আশমির হালকা হেসে বলে, এখন জানতে পারবি। এবার বল, 4 দিন আগে 12 ডিসেম্বরের সন্ধ্যা 6টায় তুই একটা অ্যাক্সিডেন্ট করেছিলি, সেটা কেন করেছিলি? অ্যাক্সিডেন্টের কথা শুনে ছেলেটি কাঁপতে থাকে। সে ভাবছে আশমির সেটা কি করে জানলো। ছেলেটি ভয়ে চুপ হয়ে রয়েছে, কোনো কথা বলছে না। আশমির তার দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, কি হলো বলছিস না কেন? অ্যাক্সিডেন্টটা কেন করেছিলি? আশমিরের কথা শুনে ছেলেটি এবারও চুপ করে থাকে। আশমির পরপর 2 বার জিজ্ঞেস করে, কোনো উত্তর নেই। আশমির এবার রাগে গর্জে উঠে বলে, কি হলো বলছিস না কেন? ছেলেটি ভয়ে ভরভরিয়ে বলে ওঠে। আশমির আর প্রকাশ দুজনেই অবাক হয়। আশমির ছেলেটির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কে তোকে বলেছে মারতে? আশমিরের কথা শুনে ছেলেটি চুপ হয়ে যায়। আশমির ছেলেটিকে চুপ করে থাকতে দেখে এবার উঠে এক লাথি মারে বুক বরাবর। আশমিরের লাথিতে ছেলেটির চেয়ার উল্টে পড়ে যায় আর ব্যথায় কোকিয়ে ওঠে। একজন গার্ড এসে আবার চেয়ার তুলে তাকে বসায়। আশমির এবার গর্জে উঠে বলে, বল, কে তোকে বলেছে? ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। ছেলেটি বলে, মালিহা চৌধুরী। ছেলেটির কথা শুনে আশমিরের রাগে মাথা ফেটে যায়। মালিহা বেগম খুন করতে চেয়েছে তার প্রিয়দর্শিনীকে। ছেলেটির কথা শেষ হতে না হতেই প্রকাশ বসা থেকে উঠে এলো পাথারি মারতে শুরু করে। রাগে প্রকাশের মাথায় রক্ত উঠে গেছে। প্রকাশ একের পর এক লাথি ঘুষি দিয়েই যাচ্ছে। আশমির তা তাকিয়ে তাকিয়ে চুপচাপ দেখছে। ছেলেটি ব্যথায় কুকিয়ে উঠছে। আশমির এবার প্রকাশকে থামানোর জন্য ওঠে। প্রকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে টানতে থাকে। প্রকাশ কোনোভাবেই থামছে না। আশমিরের হাত ছুটিয়ে গিয়ে মারতে মারতে বলে ওঠে, তোর কত বড় সাহস, তুই আমার কলিজায় হাত দিস? তুই আমার বোনকে মারতে চেয়েছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো, হারামজাদা বাচ্চা। বলেই আশমির এলো পাথারি ধরে মারতে থাকে। আশমির প্রকাশকে থামিয়ে বলে ওঠে, ও আমার শিকার, ওকে আমি মারবো, তুই না। আশমিরের কথায় প্রকাশ থামে। মাথায় এখনও রাগ কমেনি যেন। একে খুন করেই তার শান্তি মিলবে। আশমির গার্ডকে ইশারা করে ছেলেটিকে চেয়ারে বসাতে। গার্ডরা আশমিরের কথা অনুযায়ী তাই করে। আশমির আরেকটা গার্ডকে ইশারায় কি যেন আনতে বলে। গার্ড ইশারা বুঝিয়ে চলে যায়। কিছু সময় পর আবারও ফিরে আসে, ফুটন্ত গরম পানি হাতে নিয়ে আশমিরের সামনে রাখে। আশমির এক মগ ফুটন্ত পানি হাতে নিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তোর ধারণা নেই তুই কি করেছিস। তুই কাকে মারতে গিয়েছিলি তোর ধারণা নেই। তুই আমার প্রিয়দর্শিনীকে মারতে চেয়েছিলি। আমার প্রিয়দর্শিনীকে, যে কিনা আমার জীবন, আমার নিঃশ্বাস, তুই তাকে মারতে গিয়েছিলি। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, আমার স্ত্রীকে মারতে চেয়েছিস তুই। শেষ কথাটা জোরে চিল্লিয়ে বলে ওঠে। আশমির পুরো ঘরে তার আওয়াজের হুঙ্কার দিয়ে ওঠে। আশমির ফুটন্ত গরম পানি ছিটকে মারে ছেলেটির শরীরে। ছেলেটি চিৎকার দিয়ে ওঠে। পুরো শরীর তার ঝলসে যাচ্ছে। ছেলেটি অসম্ভব যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। ছেলেটির চিৎকারে আশমির কিছুটা শান্তি মেলে। আশমির ছেলেটির কাছে গিয়ে বলে ওঠে, কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে। আমার এর থেকেও বেশি কষ্ট হয়েছে। তোর তো শুধু শরীরের ওপরের অংশটুকু জ্বলছে, আর আমার ভেতরে তুই জানিস তুই কি করেছিস? আজ যদি আমার প্রিয়দর্শিনীর কিছু হতো তাহলে কি করতাম আমি? 4টা দিন আমি পাগলের মতো করেছিলাম। আমার প্রিয়দর্শিনীর শরীরের রক্ত এই হাতে, এই দেখ, এই হাতে আমি ছুঁয়েছিলাম। আমার পুরো শরীর আমার প্রিয়দর্শিনীর রক্তে ভিজেছিল। যেখানে আমার প্রিয়দর্শিনী সামান্য 1 ফোঁটা চোখের পানি আমাকে শেষ করে ফেলে, সেখানে আমার পুরো শরীর ছিল প্রিয়দর্শিনীর রক্তে ভেজা। তাহলে তুই ভাব আমার কতটা কষ্ট হয়েছে।
শেষ কথাটা বলেই আশমির আরও এক মগ পানি ছিটিয়ে দেয় ছেলেটির শরীরে। ছেলেটি পোড়া জায়গায় আবার গরম পানি পড়াতে আরও জোরে চিৎকার দিয়ে ওঠে। পুরো রুম জুড়ে ছেলেটির আর্তনাদ। প্রকাশ এবার যেন একটু শান্তি মেলে আর মুখে ফুটে ওঠে পৈশাচিক হাসি। আশমির ছেলেটির দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে আমি এত সহজে মারবো না। মানুষকে মারতে তোর অনেক আনন্দ, তাই না? এবার তুই দেখবি মৃত্যু কাকে বলে। আমি তোকে একটু একটু করে তিলে তিলে মারবো। তোকে আমি এমন মৃত্যু দেবো যে মৃত্যু ইতিহাস হয়ে থাকবে। বলেই আশমির গার্ডদের ইশারা করে বেরিয়ে পড়ে প্রকাশকে নিয়ে। প্রকাশ বের হওয়ার সময় একবার ছেলেটির দিকে তাকায়, তারপরে আবার আশমিরের পিছন পিছন হাঁটা শুরু করে। আশমির বের হতেই শুনতে পায় ছেলেটির আর্তনাদ। মুহূর্তে দুজনের মুখে ফুটে ওঠে বাঁকা হাসি। আশমির আর প্রকাশ গিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। দুইজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। বেশ কিছু সময় পরে প্রকাশ নীরবতা ভেঙে বলে ওঠে, এরপর কি সিদ্ধান্ত নিবি? মালিহা বেগমের ব্যাপারে কি কিছু ভেবেছিস? প্রকাশের কথায় আশমির হালকা ডেভিল হাসি দিয়ে বলে ওঠে, ওই মহিলার বিষয়টা কাল দেখছি। প্রকাশ আর কোনো কথা বাড়ায় না, কারণ প্রকাশ ভালো করেই জানে আশমির যা করবে ভেবেই করবে। তালুকদার বাড়ির সামনে গাড়ি থামতেই আশমির আর প্রকাশ দুজনেই ভেতরে চলে যায়। প্রকাশ কিছুদিন তালুকদার বাড়িতেই থাকবে। আশমির প্রকাশের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তার রুমের দিকে। রুমের দরজা খুলতেই সবার আগে তার চোখ পড়ে ঘুমন্ত প্রিয়দর্শিনীর দিকে। প্রিয়দর্শিনীর মুখের দিকে তাকাতেই আশমির হালকা মুচকি হাসে। একদম ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টো করে ঘুমোচ্ছে। আশমির তাই দেখে ঠোঁট কামড়ে হাসে। আশমির এই শরীর নিয়ে প্রিয়দর্শিনীর দিকে না গিয়ে আগে শাওয়ার নিতে চলে যায়। বেশ কয়েক মিনিট সময় নিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে তারপরে বের হয় আশমির। আশমির ওয়াশরুম থেকে বের হয়েই প্রিয়দর্শিনীর দিকে তাকায়। এখনও ঘুমাচ্ছে। আশমির টাওয়াল দিয়ে চুলগুলো ভালো করে মুছে নেয়, তারপরে ব্যালকনির থাই গ্লাসটা আটকে পর্দা টেনে দেয়। প্রিয়দর্শিনীর পাশে গিয়ে শুয়ে পড়ে এক পাশ ফিরে। প্রিয়দর্শিনীর উপরে ঝুঁকে দীর্ঘ সময় নিয়ে কপালে চুমু খায়। তারপরে খুব সাবধানে প্রিয়দর্শিনীকে তার সাথে মিশিয়ে নেয়। প্রিয়দর্শিনীর ক্ষতগুলো এখনও কাঁচা রয়েছে, তাই আশমির খুব সাবধানে প্রিয়দর্শিনীকে তার সাথে মিশিয়ে নেয়। আশমির বেশ কিছু সময় প্রিয়দর্শিনীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মলিন মুখটার দিকে। গত 4 দিনে কী অবস্থা হয়ে গেছে তার প্রিয়দর্শিনীর। আশমির প্রিয়দর্শিনীর মুখপানে তাকিয়ে বলে ওঠে, তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না প্রিয়দর্শিনী, কিছুতেই ছাড়বো না। ওর ধারণাও নেই ও কাকে মারতে চেষ্টা করেছে। বলেই আশমির থামে। তারপরে আর কিছু সময় প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে থেকে কপালে চুমু খায়। প্রিয়দর্শিনীর গলায় মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পার হতেই আশমির ঘুমের দেশে পাড়ি দেয়। মালিহা বেগম একের পর এক কাউকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু ধরছে না। ফোনের ওপাশ থেকে বারবার একটা কথাই ভেসে আসছে, নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মালিহা বেগম বিরক্ত হয়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলে ওঠে, এই রকিটা ফোন ধরছে না কেন? কোথায় যে ফোন রেখে পড়ে আছে কে জানে। নিশ্চয়ই কোথাও মদ গিলে পড়ে আছে। এদিকে আমার টেনশনে মরার মতো অবস্থা, আর এই রকি ফোন তুলছে না। আশমির বাড়িতে চলে এসেছে। আমি নিশ্চিত যে আশমির অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ লাগাবে। আর যদি একবার রকিকে পেয়ে যায় তাহলে তো আমার নামও বেরিয়ে আসবে। তখন আমি কি করব? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি কালকেই টিনাকে নিয়ে ব্যাক করব। বলেই মালিহা বেগম গিয়ে আলমারি থেকে সব জামাকাপড় গুছিয়ে নিতে থাকে। তখনই টিনা রুমে ঢোকে আর দেখতে পায় মালিহা বেগম তড়ি ঘড়ি করে জামাকাপড় লাগেজে ঢোকাচ্ছে। তাই দেখে টিনা কিছুটা অবাক হয়ে বলে, মাম্মি, কি ব্যাপার? তুমি এভাবে আমাদের জামা কাপড় কেন প্যাকিং করছো? পিছন থেকে টিনার গলার আওয়াজ শুনে মালিহা বেগম পিছনে ফিরে তাকায় আর টিনাকে দেখে বলে ওঠে, আমরা কাল ব্যাক করছি বেবি, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। মালিয়া বেগমের কথায় টিনা অবাক হয়ে বলে ওঠে, কিন্তু মাম্মি, আমাদের তো আরো 3 দিন পর যাওয়ার কথা, তাই না? তাহলে কাল কেন যাচ্ছি আমরা? 3 দিন পর গেলেও তো আমাদের এখান থেকে যেতে হবে নাকি? তাহলে কাল গেলে কি সমস্যা? আর তাছাড়া তোমার বাপি ফোন করেছিল, কাল আমাদের ব্যাক করতে বলেছে। কোনো জরুরি কাজ আছে, তাই কাল ব্যাক করছি। কিন্তু মাম্মি,
টিনার কথা শেষ না হওয়ার আগেই মালিয়া বেগম ধমক দিয়ে বলে ওঠে, কোনো কিন্তু ফিন্তু নয়। আমরা কাল যাচ্ছি মানে যাচ্ছি। আর তুমি এখানে থেকে কি করবে শুনি? তুমি দেখতে পাচ্ছ না আশমির ওই 3rd ক্লাস মেয়েটাকে নিয়ে কি আদিক্ষেতা শুরু করেছে? তাহলে তুমি এখানে থেকে কি করবে? তাছাড়া কম চেষ্টা তো করোনি। তাই না? তাতে কোনো লাভ হয়নি। ব্যাস, অনেক হয়েছে। এই আশমিরের ভূত ঘাট থেকে নামাও এবার। আমি এবার গিয়ে তোমাকে আশমিরের থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দেব। বলেই মালিয়া বেগম থামেন। টিনা মালিয়া বেগমের কথায় আর কোনো কথা বলেনি। ঠিকই তো, সে এখানে কেন থাকবে? আশমির তো তাকে ভালোবাসে না, তাহলে কেনই বা থাকবে? সে তো আশমিরকে সুখে দেখতে চায়, আশমির আর প্রিয়দর্শিনীর মাঝ থেকে দূরে সরে যেতে চায়। তাহলে এখানে থেকে তার লাভ কি? তার চেয়ে বরং চলে যাওয়াটাই ভালো। টিনা কথাগুলো ভেবে মালিয়া বেগমের সাথে সাথে সেও ব্যাগ প্যাকিং করতে থাকে। পরের দিন সকাল 9টায় সকলেই ড্রয়িং রুমে বসে আছে। পৃথা বেগম, রেবেকা বেগম, আশমিরা তালুকদার ও নওশিন মিলে নাস্তা তৈরি করছে, আর বাকিরা বসে বসে গল্প করছে। আশমির প্রিয়দর্শিনীকে ফ্রেশ করিয়ে খুব সাবধানে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। তারপরে সোফায় প্রকাশের পাশে বসিয়ে দেয়। প্রকাশ বোনকে পেয়ে বলে ওঠে, এখন কেমন লাগছে বনু? তোর শরীর কি এখনো খারাপ লাগছে নাকি বল আমাকে? না দা ভাই, এখন আমার আগের থেকে অনেক ভালো লাগছে। বরং ওই হসপিটালে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার মনে হচ্ছিল, কিন্তু বাসায় আসার পর আমার মনে হচ্ছে আমি যেন পুরোপুরি সুস্থ। আমি তো এখন তোমাদের সাথে ফুটবলও খেলতে পারবো। বলেই হাসে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনীর হাসি দেখে প্রকাশও হাসে। পাশ থেকে আশমির গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ঠিক মতো নড়তে পারছে না, আর উনি নাকি ফুটবল খেলতে পারবে। আশমিরের কথায় ড্রয়িং রুমে হাসির রোল পড়ে যায়। তাই দেখে প্রিয়দর্শিনী মুখ ভেঙচি দিয়ে মুখ গোমড়া করে বসে থাকে। আশমির কিচেন থেকে গিয়ে কিছু ফল আর গরম দুধ নিয়ে আসে। প্রিয়দর্শিনীর পাশে বসে বলে ওঠে, দেখি হাঁ করো। আশমিরের কথায় প্রিয়দর্শিনী আশমিরের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বলে ওঠে, আমি খাবো না, আমার খিদে নেই। প্রিয়দর্শিনীর কথা শেষ না হতেই আশমির ধমক দিয়ে বলে ওঠে, খাবে না মানে? না খেলে তুলে এক আছাড় মারবো বলে দিলাম। এমনিতেই শরীর দুর্বল, তার উপর উনি বলেন উনি নাকি খাবেন না। আশমিরের কথা শুনে প্রিয়দর্শিনী মুখ ফুলিয়ে বসে থাকে, আর বাকিরা ঠোঁট টিপে হাসতে থাকে। প্রিয়দর্শিনী মুখ খুলছে না দেখে আশমির আবার ধমক দিয়ে বলে ওঠে, কি হলো, হাঁ করছো না কেন? আশমিরের ধমক শুনে সাথে সাথে প্রিয়দর্শিনী হাঁ করে ফেলে। আশমিরের এটা দেখে প্রচণ্ড হাসি পায়, কিন্তু আপাতত হাসিটা চেপে গম্ভীর ভাব ফুটিয়ে তোলে। প্রিয়দর্শিনীকে খাওয়াতে থাকে, আর প্রিয়দর্শিনীও চুপচাপ খেতে থাকে। রান্নাঘর থেকে পৃথা বেগম, আশমিরা তালুকদার আর রেবেকা বেগম তাকিয়ে আছে। পাশ থেকে রেবেকা বেগম পৃথা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখলি আমাদের প্রিয় কি জব্দটা হলো? আমরা কখনো ওকে ফল দুধ জোর করে খাওয়াতে পারতাম না, আর আসমির কি সুন্দর খাইয়ে দিচ্ছে। রেবেকা বেগমের কথা শুনে পৃথা বেগম হালকা মুচকি হেসে বলে ওঠে, তাই তো দেখছি, মেয়ে আমার ঠিক ছেলের হাতেই পড়েছে। বলেই হাসেন রেবেকা বেগম, আশমিরা তালুকদার আর পৃথা বেগম। প্রিয়দর্শিনীকে খাওয়ানো শেষ হলে আশমির প্লেটটা টেবিলের উপরে রাখে, আর প্রিয়দর্শিনী তো মুখ ফুলিয়ে বসে আছে। আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে পকেট থেকে ফোন বের করে ফোন টিপতে থাকে। সকলেই বসে টুকটাক গল্পে মেতে আছে। মেহেরুন তো একের পর এক বকবক করেই যাচ্ছে, সাথে তালে তাল বেলাচ্ছে প্রিয়দর্শিনী। কথার মাঝখানে মাঝে মাঝে মেহেরুন আর প্রিয়দর্শিনী হু হা করে হেসে উঠছে। আশমির আর চোখে বারবার প্রিয়দর্শিনীর হাসি মুখটা দেখছে। প্রিয়দর্শিনীর হাসি মুখটা দেখে তার বেশ ভালোও লাগছে। সবার কথা বলার মাঝখানে সিঁড়ি দিয়ে মালিয়া বেগম আর টিনা লাগেজ হাতে নিয়ে নেমে আসে। সকলের চোখ যায় তাদের দিকে। মেহেরুন আর প্রিয়দর্শিনী কথা থামিয়ে দেয়। আশমিরা তালুকদার, নৌসিন, পৃথা বেগম, রেবেকা সহ রান্নাঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আশমির চুপচাপ ফোন টিপছে। মালিহা বেগমকে দেখে প্রকাশের মাথায় রাগ উঠে যায়। প্রকাশ রাগে ফুলছে। আশমিরা তালুকদার শাড়ির আঁচল ভেজা, হাত মুছতে মুছতে মালিহা বেগমের দিকে আস্তে আস্তে বলে ওঠে, কি হলো ভাবি, হঠাৎ লাগেজ হাতে কোথায় যাচ্ছেন?
আশমিরা তালুকদারের কথা শুনে মালিয়া বেগম জোরপূর্বক হাসি টেনে বলে ওঠে, আমরা ফিরে যাচ্ছি ভাবি। টিনার পাপা কাল কল করেছিল, বলেছে আমাদের ফিরে যেতে। কাজ কি না কি কাজ আছে, তাই চলে যেতে হচ্ছে। আশমিরা তালুকদার চলে যাওয়ার কথা শুনে মনে মনে খুশি হলেও তা প্রকাশ করেন না। আশমিরা তালুকদার বলে ওঠে, এ কি ভাবি, এত তাড়াতাড়ি চলে যাবেন? এই তো এলেন, কিছুদিন হলো। আপনাদের তো ভালো করে খাতির যত্নও করতে পারলাম না, আর কিছুদিন থেকে যান। আশমিরা তালুকদারের কথা শুনে মালিয়া বেগম তড়ি ঘড়ি করে মুখে হাসি টেনে বলে ওঠে, না না ভাবি, আজকে যেতেই হবে, আবার অন্য আরেক সময় আসবো। আশমিরা তালুকদার আর কথা বাড়ান না। মালিয়া বেগম সবার সাথে বিদায় নিয়ে চলে যাবেন। তখনই আশমির সোফা থেকে উঠতে উঠতে বলে ওঠে, পালাচ্ছেন নাকি আন্টি? আশমিরের কথায় মালিয়া বেগম থেমে যায়। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। মালিয়া বেগম পিছন ফিরে বিয়াক্কলের মার্কা হাসি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, পালাবো মানে কি বলছো আশমিন বাবা? মালিয়া বেগমের কথা শুনে আশমির ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, কি ব্যাপার আন্টি, তোতলাচ্ছেন কেন? আমি তো তোতলানোর মতো কিছু বলিনি। মালিয়া বেগম চুপ করে আছে, কিছু বলছে না। তো ধরা পড়ে যাবার ভয়ে কি এভাবে পালিয়ে যাচ্ছেন নাকি? আশমিরের কথায় চমকে ওঠে মালিয়া বেগম। তার শরীর ঘামতে শুরু করে। মালিয়া বেগম ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে থাকে। সকলেই তাকিয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। প্রকাশ শয়তানি হাসি হাসছে। মেহরুন তা খেয়াল করে, কিন্তু কিছুই জিজ্ঞাসা করছে না। আশমিরা তালুকদার বলে ওঠে, কি বলছিস আশমির? ধরা পড়ে যাবার ভয়ে মানে? আর তুই ভাবির সাথে এভাবে কথা বলছিস কেন? আশমিরা তালুকদারের কথা শেষ হতেই আশমির বলে ওঠে, আম্মি জান, আমি ঠিকই বলছি, উনি ধরা পড়ে যাবার ভয়ে পালিয়ে যাচ্ছেন। আশমিরের কথা শেষ হতেই মালিয়া বেগম বলে ওঠে, কি বলছো আশমিন? এভাবে বলার মানে কি? আর বলতে দিল না আশমির। তার আগেই আশমির চিল্লিয়ে বলে ওঠে, স্টপ! একটা কথাও বলবেন না। আপনার সাহস কি করে হলো এই আশমির তালুকদারের মুখের ওপর কথা বলার? এই আশমির তালুকদারের মুখের ওপর কেউ কখনো কথা বলে না। আশমিরের কথা শেষ হতেই টিনা বলে ওঠে, কি হচ্ছে কি আশমির? তুমি আমার মাম্মির সাথে এভাবে কেন কথা বলছো? তুমি ভুলে যাচ্ছ উনি তোমার গুরুজন হন। টিনার কথা শেষ হতেই আশমির জোরে হেসে ওঠে। তা দেখে সকলেই তার দিকে তাকিয়ে থাকে। আশমিরের এমন করার কারণ প্রিয়দর্শিনী কিছুই বুঝতে পারছে না। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আশমির বলে ওঠে, গুরুজন? কিসের গুরুজন? ওনাকে আমি আগে সম্মান করতাম, কিন্তু এখন নয়। ওনার ভাগ্য ভালো আমি এখনো ওনার গায়ে হাত তুলিনি। আশমিরের কথা শেষ হতেই আশমিরা তালুকদার ধমক দিয়ে বলে ওঠে, কি হচ্ছে কি আশমির? তুমি কি ভুলে গেছো কার সাথে কিভাবে কথা বলতে হয়? উনি তোমার গুরুজন, আর তুমি ওনার গায়ে হাত তোলার কথা বলছো? আশমির রেগে বলে ওঠে, আপনি জানেন আম্মি জান, এই মহিলা কি করেছে? আশমিরের কথায় মালিয়া বেগমের পুরো যায় অবস্থা। তার পুরো শরীর ঘামছে। এই বুঝি তার সব সত্যি বেরিয়ে এলো। আশমিরা তালুকদার বলে ওঠে, কি করেছে মালিহা ভাবি? উনি আমার প্রিয় দর্শিনীকে মারার চেষ্টা করেছিল। আশমিরের কথাটা যেন পুরো তালুকদার বাড়িতে বিনা মেঘে বজ্রপাতের মতো সবার মাথায় পড়েছে। কাউকে যেন কিছু না বলতে দিয়ে টিনা বলে ওঠে, কি বলছো কি তুমি আশমির? তা কি তুমি ভেবে বলছো? আমার মাম্মি এটা কোনোদিন করতে পারে না। টিনার কথা শেষ হতে না হতেই প্রকাশ বলে ওঠে, হ্যাঁ আশমির, যা বলেছে এটি সত্যি। তুমি মানো আর না মানো, বনুকে তোমার মা মেরে ফেলতে চেয়েছিল। এই মহিলা লোক ভাড়া করে সেদিন বনুর অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ কৃপা সেদিন আমার বোনকে বাঁচিয়ে দিয়েছিল। বলেই প্রকাশ থামে। সকলেই থম মেরে তাকিয়ে থাকে। টিনা সব শুনে মালিয়া বেগমের মুখের দিকে ছল ছল চোখে তাকিয়ে আছে। সকলেই দাঁড়িয়ে আছে মালিয়া বেগমকে কিছু বলার জন্য। মুখ খুলতে নেবে, তার আগে আশমিরা তালুকদার এসে মালিয়া বেগমের গায়ের সমস্ত শক্তি দিয়ে কষিয়ে থাপ্পড় মারে। মালিয়া বেগম রাগে গর্জে বলে ওঠে, হাউ ডিয়ার ইউ! আর বলতে পারে না। তার আগেই আশমিরা তালুকদার আরও একটা থাপ্পড় মেরে চিৎকার করে বলে ওঠে, এই চুপ, একদম চুপ!
আঙুল নামিয়ে তারপর কথা বল। তোর সাহস কি করে হলো আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমার সামনে আমাকেই আঙুল উঠিয়ে কথা বলিস? তোকে আমি কখনোই দেখতে পারতাম না। শুধুমাত্র সৌজন্যের খাতিরে তোর সাথে আমি এতদিন ভালো ব্যবহার করেছি। সাহস হলো কি করে আমার মেয়েকে মারার চেষ্টা করার, আমার পরিবারে খুশি কেড়ে নেওয়ার? কেন মারতে চেয়েছিস আমার মেয়েকে? বল, কেন মারতে চেয়েছিস আমার মেয়েকে? আশমিরা তালুকদারের কথা শেষ হতেই মালিয়া বেগম চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি মেরে ফেলতে চেয়েছিলাম ওই মেয়েটাকে। কি যোগ্যতা আছে? না আছে টাকা, না আছে শিক্ষা। ওই মেয়েটার শুধু রূপ ছাড়া আর কিছুই নেই। ওই রূপে ফাঁসিয়েছে আসমিনকে। আর আমার মেয়ে কোন অংশে কম ছিল শুনি? ওই মেয়ে আমার মেয়ের চোখের সামনে সুখে সংসার করবে, আর আমার মেয়েটা দিন রাত কেঁদে মরবে। আমি মা হয়ে সেটা দেখব? কিছুতেই না। আমি ওই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলাম, সরিয়ে ফেলতে চেয়েছিলাম আমার মেয়ে আর আশমিরের মাঝখান থেকে। আমি চেয়েছিলাম ওই মেয়েটাকে মেরে ফেলতে। তারপর কিছুদিন পরেই আমার মেয়ের সাথে আশমিরের বিয়ে দিতে। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিল ওই মেয়েটা। কই মাছের প্রাণ নিয়ে বেঁচে ফিরে এলো। মালিয়া বেগমের কথা শুনে সকলেই ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়দর্শিনীর চোখে পানি। টিনা মালিয়া বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখেও পানি। মালিয়া বেগমের কথায় আশমিরের মাথায় রক্ত উঠে গেছে, প্রকাশও রাগে ফুলছে। আশমির রাগে চিৎকার করে কিছু বলতে নেবে, তার আগেই আশমিরা তালুকদার আরও এক থাপ্পড় মেরে চিল্লিয়ে বলে ওঠে, চুপ, একদম চুপ। আর একটা কথাও তুই বলবি না আমার মেয়েকে নিয়ে। আর তোর ওই নোংরা মুখে আমার মেয়ের নামটাও নিবি না। আর কি বলছিস? টাকা, যোগ্যতা, শিক্ষা, তোর কি আছে শুনি? কি আছে? চলিস তো আমাদের টাকায়, আবার আমাদের পিছনেই ছুরি মারতে চাস? তুই ভুলে যাস না তোর হাজবেন্ড আজ যেই পজিশনে আছে সেটা শুধুমাত্র আমাদের জন্য। এই যে এত টাকার ফুটানি দেখাস না, তোর এত অহংকার, আমি চাইলে সেই অহংকার এক নিমিষেই মাটির সাথে মিশিয়ে দিতে পারি। বলেই আশমিরা তালুকদার থামেন। সকলেই আশমিরা তালুকদারের দিকে তাকিয়ে আছে। আজমির, আদ্রিয়ান, মেহেরুনরাও অবাক। আজ অবধি কখনো তাদের আম্মিজানকে এভাবে কারো সাথে কথা বলতে দেখেনি। আজমির অবাক নয়নে তাকিয়ে আছে। আমজাদ তালুকদার এখানে উপস্থিত নেই। তিনি একটা কাজে কিছুদিনের জন্য বাহিরে গেছেন। তিনি থাকলে হয়তো সবার মতো উনিও অবাক হতেন। টিনা মালিয়া বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, ছি মাম্মি, ছি, তুমি এতটা নিচে নামতে পারো তা আমি ভাবতেও পারি না। ছি, ঘৃণা হচ্ছে তোমাকে আমার মা বলে ডাকতে। ছি। টিনার কথা শুনে মালিয়া বেগমের বুকটা ছাদ করে ওঠে। ছলো ছলো চোখে তাকিয়ে বলে ওঠে, কি বলছো বেবি? আমি তো এসব কিছু তোমার জন্যই করেছি, তোমার ভালোর জন্য করেছি বেবি। মালিয়া বেগমকে থামিয়ে দিয়ে টিনা জোরে চিৎকার করে বলে ওঠে, তাই বলে মা খুন? তুমি কাউকে খুন করতে যাবে? আমি কি কখনো তোমাকে বলেছি আশমিরকে আমার করে দিতে? বলেছি যে আমার আশমিরকেই লাগবে? বরং আমি প্রিয়দর্শিনী আর আশমিরের মাঝখান থেকে সরে গেছি। আমি চাই ওরা সুখে থাকুক। আমার কাছে আশমিরের সুখে থাকাটাই আমার সুখ। হ্যাঁ মানছি, প্রথম আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আমি মানিয়ে নিতে পেরেছি। আর প্রিয়দর্শিনী, ওর কি দোষ ছিল যে তুমি ওকে খুন করতে দুবার ভাবনি? প্রিয়দর্শিনী আশমিরকে যতটা ভালোবাসে অতটা কখনো আশমিরকে কেউ ভালোবাসতে পারবে না, এমনকি আমিও না। তুমি কেন করলে এটা? কেন? বলেই টিনা কান্না করতে থাকে। পৃথা বেগম এসে টিনাকে বুকে জড়িয়ে নেয়। টিনা পৃথা বেগমের বুকে মাথা রেখে হাউ মাউ করে কাঁদতে থাকে। মালিয়া বেগমের চোখেও পানি। আশমিরা তালুকদার মালিয়া বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই যেই ভুল করেছিস তার কোনো ক্ষমা হয় না। এর শাস্তি তোকে পেতেই হবে। আশমির, পুলিশে খবর দে। মালিয়া বেগম কোনো কিছুই বলেন না। তিনি তার ভুলটা বুঝতে পেরেছেন, তাই চুপচাপ দাঁড়িয়ে কান্না করতে থাকে। আশমির ফোন ধরছে না দেখে আশমিরা তালুকদার নিজেই ফোন করে। কিছু সময় পর পুলিশ এসে মালিয়া বেগমকে নিয়ে যায়। আশমিরা তালুকদার টিনার কাছে যায়। টিনাকে নিজের বুকে আগলে নিয়ে বলে ওঠে, আমায় মাফ করিস মা, তোর মার এতটুকু শাস্তি হওয়ার ছিল। আমি তোকে কথা দিচ্ছি তোর মাকে আবার তোর কাছে ফিরিয়ে দেব।
টিনা আশমিরা তালুকদারকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে। প্রিয়দর্শিনীর টিনার জন্য বড্ড খারাপ লাগছে। আশমির যেটা চেয়েছিল সেটা করতে পারেনি। আশমির চেয়েছিল মালিয়া বেগমকে আরও কঠিন শাস্তি দিতে, কিন্তু মালিয়া বেগমের যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে। আশমির লম্বা একটা নিঃশ্বাস ফেলে। আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকায় এবার, তারপর সকলকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি প্রিয়দর্শিনীকে নিয়ে ঘরে যাচ্ছি, ওর ওষুধের সময় হয়ে গেছে। আশমিরের কথা শেষ করেই প্রিয়দর্শিনীর কাছে যায়। তারপরে খুব সাবধানে প্রিয়দর্শিনীকে কোলে তুলে নিয়ে উপরের দিকে হাঁটা শুরু করে। আশমিরা তালুকদার টিনাকে নিয়ে রুমে নিয়ে যায়। আশমির প্রিয়দর্শিনীকে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে ঔষধ নিয়ে প্রিয়দর্শিনীর সামনে বসে। প্রিয়দর্শিনী আশমিরের দিকে তাকিয়ে বলে ওঠে, একটা কথা বলবো তালুকদার সাহেব? প্রিয়দর্শিনীর কথা শুনে আশমির বলে ওঠে, বলো। আমি কি সত্যি আপনাকে আমার রূপে ফাঁসিয়েছি তালুকদার সাহেব? আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি তালুকদার সাহেব। প্রিয়দর্শিনীর কথায় আশমির প্রিয়দর্শিনীর দিকে তাকায়। তারপরে প্রিয়দর্শিনীর গালে হাত রেখে নরম সুরে বলে ওঠে, আমি জানি প্রিয়দর্শিনী, আর তোমার রূপ দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে তুমি সব। এই রূপ কতদিন থাকবে তুমি বলো? একদিন না একদিন তো নষ্ট হবে। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি। ওই মহিলার কথা তুমি মাথায় নিও না, সবার কথা কানে নিতে নেই। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর অন্য কাউকে নয়। এই জীবন থাকতে আমার লাইফে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে না। তুমিতেই শুরু আর তুমিতেই শেষ। আশমিরের কথায় প্রিয়দর্শিনী আশমিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। আশমির প্রিয়দর্শিনীকে বুকে আগলে নিয়ে মাথায় চুমু খেয়ে বলে ওঠে, আমি তোমার প্রিয়দর্শিনী, শুধুমাত্র তোমার। তোমার তালুকদার সাহেব শুধুমাত্র তোমার। পরের দিন সকালে প্রিয়দর্শিনী নিজের ঘরে বিছানার সাথে হেলান দিয়ে উপন্যাসের বই পড়ছিল। তার পায়ের ব্যথার কারণে সে হাঁটা চলা করতে পারে না। ওয়াশরুম গেলে তাকে আশমিরই কোলে করে ওয়াশরুমে দিয়ে আসে, আবার নিয়েও আসে। আশমির নিজে প্রিয়দর্শিনীকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। আশমির আজ সকালে একটা জরুরি কাজের জন্য তাকে অফিসে যেতে হয়েছে। প্রিয়দর্শিনীর অ্যাক্সিডেন্টের পর থেকে আশমির অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে। আশমিরের সব কাজ আদ্রিয়ান সামলে নেয়। যে কাজগুলো আশমিরকে ছাড়া হয় না সেগুলো আশমির ঘরে বসেই করে, কিন্তু আজ অফিস যেতেই হয়েছে। যদিও আশমির যেতে চায়নি, প্রিয়দর্শিনী জোর করেই পাঠিয়েছে। প্রিয়দর্শিনী বই পড়াতে মগ্ন। এমন সময় টিনা তার রুমের দরজায় নক করে বলে ওঠে, আসতে পারি? প্রিয়দর্শিনী বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। টিনাকে দেখে মুচকি হেসে বইটা বন্ধ করে এক পাশে রেখে দিয়ে বলে ওঠে, আরে টিনা আপু, আসো, ভেতরে আসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? প্রিয়দর্শিনীর কথা শুনে টিনা হালকা মুচকি হেসে রুমে প্রবেশ করে। প্রিয়দর্শিনীর পাশে বসে জিজ্ঞাসা করে, এখন কেমন আছো তুমি? টিনার কথায় প্রিয়দর্শিনী মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ, ভালো আছি টিনা আপু। প্রিয়দর্শিনীর কথা শুনে টিনা হেসে বলে, যাক, ভালো হলেই ভালো। প্রিয়দর্শিনী কিছু বলে না, চুপ করে থাকে। তার ঠোঁটের হাসিটা লাগিয়ে রাখে। টিনা প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার কাছে যে কারণে এসেছিলাম। টিনার কথা শুনে প্রিয়দর্শিনী টিনার মুখের পানে তাকায়। কি বলবে তা শোনার জন্য টিনা বলে ওঠে, আমার মাম্মি যেটা করেছে তার জন্য আমি তোমার কাছে মাফ চাচ্ছি প্রিয়দর্শিনী। টিনার কথা শেষ করতে না দিয়ে প্রিয়দর্শিনী বলে ওঠে, এমা, ছি ছি, কি বলছো তুমি টিনা আপু? তুমি কেন মাফ চাচ্ছ টিনা? তুমি কেন মাফ চাচ্ছ? আন্টি যেটা করেছে সেটা তোমার কথা ভেবেই করেছে, আর তাছাড়া আমার কারোর উপর কোনো রাগ নেই, তাই তোমাকে মাফ চাইতে হবে না। আমি সেসব কালকেই আমার মাথা থেকে মুছে ফেলেছি। প্রিয়দর্শিনীর কথা শুনে টিনা অবাক হয়। এমনও মানুষ হয় বুঝি, যে মানুষটা তাকে মারতে চেয়েছে তার প্রতি কোনো অভিযোগ, রাগ নেই। টিনাকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়দর্শিনী বলে ওঠে, কি দেখছো টিনা আপু? প্রিয়দর্শিনীর কথায় টিনা বলে ওঠে, তোমাকে। প্রিয়দর্শিনী অবাক চোখে তাকায় টিনার দিকে। টিনা মুচকি হেসে বলে, এবার বুঝতে পেরেছি আশমির কেন তোমার প্রেমে পড়েছিল। আশমিরের জায়গায় আমি থাকলেও হয়তো আমিও তোমার প্রেমে পড়তাম। বলেই টিনা হাসে। প্রিয়দর্শিনী কিছু বলে না, শুধু মুচকি হাসে। টিনা প্রিয়দর্শিনীকে উদ্দেশ্য করে বলে ওঠে,
যেটা বলার জন্য তোমার কাছে আসা। কি বলবে বলো? টিনা কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আসলে আমি আজ চলে যাচ্ছি, কিছুক্ষণ পরই আমার ফ্লাইট। সকলের কাছে বিদায় নেওয়া হয়ে গেছে, সবার পরে তোমার কাছে এলাম। টিনার কথা শুনে প্রিয়দর্শিনী বলে ওঠে, কেন টিনা আপু, তুমি চলে যাবে কেন? তুমি থেকে যাও। তুমি থেকে গেলে আমার অনেক ভালো লাগবে। তোমার সাথে আমার তেমন কথা হয়নি। চলে যেও না প্লিজ, থেকে যাও।